আসসালামু আলাইকুম। চেনা চোখে অচেনা তুমি গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আরিফের মাথার রক ছিঁড়ে যাচ্ছে। মায়ের এই অবস্থা, ওকে নিয়ে বাইক রাইড করা কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তাকে বাইক রাইড করতেই হবে। আবার রিককেও রেসে অংশ নিতে হবে, কি ঝামেলা। মায়া এলিজাবেথের সাথে বেশ খুশ গল্প করছে। এলিজাবেথ মেয়েটাকে বেশ ভালো লাগলো মায়ার। এলিজাবেথকে মায়ার নরম হৃদয়ের একজন মানুষ বলে মনে হচ্ছে। মেয়েটা কেমন হেসে কথা বলে, দেখতে আমেরিকান হলেও মেয়েটা বাংলাদেশি। মায়া তাকে দেখে প্রথমে আমেরিকান কোনো মেয়ে পরে জানতে পারলেও সে বাংলাদেশি। এলিজাবেথ 4 বছর বয়স থেকে সে আমেরিকায় থাকে। এলিজাবেথের চুলগুলো হাঁটু থেকে আর একটু নিচে অবধি বড়। সোনালী রঙের চুলগুলো ছেড়ে রেখেছে এলিজাবেথ। কালো রঙের বাইকারদের পোশাকের সাথে এত বড় লম্বা চুল দারুণ লাগছে। মায়া এলিজাবেথের দিকে তাকিয়েছিল, তার লক্ষ্য করে এলিজাবেথ মুচকে হাসলো। মেয়েটার হাসিতে কত মায়া। এলিজাবেথের চুলগুলো সোনালী রং। মায়ের কাছে এলিজাবেথকে রূপাঞ্জলের মতো লাগছে। শুধু ড্রেসটা রূপাঞ্জলের মতো পরলে একদম পারফেক্ট রূপাঞ্জল। এলিজাবেথ বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মায়া লাজুক হেসে উত্তর দেয়, তুমি অনেক সুন্দর আপু, বিশেষ করে তোমার চুলগুলো মাশাআল্লাহ। আমার মনে হয় তুমি আমার চেয়ে বেশি সুন্দর। মানুষের বাহিরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটাই প্রধান, যেটা হয়তো আমার নেই। বাহিরের সৌন্দর্যটুকু দিয়ে আমি কি করব? এটা শুধু ছেলেদের আকৃষ্ট করতে কাজে লাগে, এছাড়া আর কোনো গুণাগুণ নেই। নারীদের এই রূপ তাদের ধ্বংসের কারণ মানো। মায়া এলিজাবেথের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। মেয়েটা দারুণ কথা বলে। মায়ের মাথা নাড়িয়ে সম্মতি জানায়, মানি। এলিজাবেথ মায়ের গাল টেনে বাচ্চাদের মতো আদর করে বলে, তোমাকে আমার ইনোসেন্ট গাল মনে হচ্ছে। সামনে যাই থাকুক না কেন সেটা নিয়ে ঘাবড়িও না। যদি নিজের ভেতরের সাহসটুকু ধরে রাখতে পারো তাহলে অনেক কিছু জানতে পারবে। অন্তত মরতে হবে না তোমাকে। আরিফ তোমাকে এখানে এনে ভুল করেছে। ওর নিজের উপরে যাওয়ার টিকিট অলরেডি কাটার সাথে তোমারটাও কাটছে। এলিজাবেথের শেষ কথাগুলো অর্থ মায়া হয়তো বুঝলো, আবার বুঝলো না। আপাতত না বোঝাই ভালো। সামনে দেখা যাক কি হয়। মৃত্যু তো সবারই নিশ্চিত, সেটা নিয়ে এখন ভয় পেলে চলবে? মরবে তো এ দলের লোকের সাথে ও দলের লোক, মাঝখানে হয়তো কিছু প্রাণ বেঁচে যাবে। তবে কারা বাঁচবে এখন সেটা দেখার পালা। আরিফ অরিক নিজেদের বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায়। এর মাঝে সেখানে উপস্থিত হয় জ্যাক, সাথে তার সাঙ্গুপাঙ্গু, এক কথায় চামচা। আরিফের জ্যাকের মুখটা দেখতে ইচ্ছে করছে না। এরকম জানোয়ারদের মুখ কারো দেখতে ভালো লাগে? আরিফ অন্যদিকে একবার মুখ ফিরিয়ে আবার জ্যাকের দিকে তাকালো। রিকের জ্যাকের দিকে তাকানো উচিত হলো না, তাই সে নিজের ফোনে স্ক্রিনে নজর দিল। জ্যাক লম্বা আরিফের সমান, দুজন মুখোমুখি দাঁড়িয়ে। জ্যাক আরিফের হাতে ইশারা হাই দিয়ে বলল, হেই বেস্টু, হোয়াটসঅ্যাপ ডার্লিং। তোমাকে এই কয়দিন খুব মিস করছি। ইতালিতে তোমার মতো বেস্ট ফ্রেন্ড পেলাম না, তাই তোমারটা না আবার ফিরে এলাম আমেরিকায়। তো জানেমান, কি খবর তোমার? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। তা আমাদের ভুয়া প্রফেসরের টাকার অভাব পড়ছে নাকি? কাউকে বিয়ের দাওয়াত দিতে পারলো না। টাকা লাগলে আমাকে বলতো, আমি দিতাম। তবু আমাদের বিয়ের মিষ্টিটা খাওয়াতে। শুনলাম বউকে নাকি সাথে নিয়ে এসেছো। তা দেবরের সাথে ভাবির পরিচয় করাবে না? ভয় নেই, পরকিয়া করবো না। আমার বেস্ট ফ্রেন্ডের বউ বলে কথা, তার সাথে কি পরকিয়া করা যায়? তোরাই বল। জেকের সাথে আসা চামচাগুলো একসাথে বলে উঠলো, নো। জেকের কথায় আরিফের রক্ত ফুটতে থাকে রাগে। চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে জেকের দিকে, দাঁতে দাঁত পিষে বলে, জ্যাক দূরে যা, অযথা ঝামেলা করিস না। জ্যাক বলে, কেন ভয় লাগছে দোস্ত? ভয় লাগছে? তোদের মতো কুত্তাদের বাঘ দেখলে তো ভয় লাগবেই। জেকের এমন কথা উত্তরে রিক বাঁকা হেসে বলল, বাঘ তো একা চলে, আর কুত্তা তো তোর মতো দলবল নিয়ে চলে। তাহলে আসল কুত্তা আর বাঘ কি? জেক তার চামচাগুলো তাকিয়ে বলে, যার বাপ মার ঠিক নাই সে আবার কথা বলে। রিক বলে, জ্যাক খবরদার মা বাবা নিয়ে কথা বলবি না। জ্যাক বলে, ও গড, ভয় পাইছি, অনেক ভয় পাইছি রিক ভাই, অনেক। আমাদের মাফ করে দিবেন, আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আপনার মা বাবা ঠিক নেই এই বলে। আসলে তো আপনার বাপের ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার বাবার জারজ সন্তান। রিকের রাগে গা জ্বলছে, কিন্তু কিছু বলতে পারছে না। মনে চাচ্ছে জ্যাক এখানে জিন্দা কবর দিতে, কিন্তু চাইলেই সবসময় সবকিছু করা যায় না। এই রেস কো সাধারণ রেস না, এখানে চাইলেও কেউ রেস বাদ দিতে পারবে না। আর রিক তো জ্যাকের কিছু করছে না। এর কারণ হলো রেসের স্পোর্টে কারো গায়ে হাত দেওয়া নিষেধ। কেউ রেসের স্পোর্টে মারামারি করলে সেটা বড় পর্যায়ে ঝামেলা হয়। এমনিতে গত সপ্তাহের রেসে আরিফ একজন রেসারের গায়ে হাত তুলেছিল, সেটার ঝামেলা এখনো ঠিক হয়নি। আবার রেস টাইমে জিক জ্যাকের মেরে নতুন ঝামেলা তৈরি করতে যাচ্ছে না। রিক যথাসম্ভব নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখছে, আর রাগ উঠলে সে ছাতার নিয়ম মানবে না। আরিফ বলল, তুই ভালো করে জানিস এখন রেস টাইমে তোকে আমরা কিছু করতে পারবো না, তাই আমাদের খোঁচা দিচ্ছিস। সাহস থাকলে আজকে রেসের পর আমাদের এইগুলো বলিস, জান নিয়ে ফিরতে পারবি? মায়া আরিফ ও রিকের কারোর সাথে কথা বলতে দেখে এলিজাবেথ কাছ থেকে উঠে আরিফদের দিকে যেতে থাকে। হতে পারে আরিফ ও রিক যাদের সাথে কথা বলছে তারা আরিফের পার্টনার। মায়া আরিফদের দিকে আসছে, যে ঘাড় ঘোরালে তা দেখতে পাই। আর তার চামচাদের কাছে প্রশ্ন করে, এটা আরিফের বউ নাকি? চামচাটি হ্যাঁ বলে জ্যাক আরিফের দিকে তাকে মাকে ইশারা করে বলে,
এই মাল কই পাচ্ছিস দোস্ত, এ তো পুরাই করা। কথাটি বলে জেক মায়ের দিকে বাজে চোখে তাকাই। আরিফ এবার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলো না, জেকের গলা চেপে ধরল আরিফ। এতক্ষণে সবকিছু চুপচাপ সহ্য করলো, যখন মায়াকে নিয়ে বাজে মন্তব্য করায় আরিফ আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না। আরিফের হাত থেকে বাঁচাতে জেকের চামচাগুলো এর হাত থেকে জেকের গলা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না। রাগে আরিফের মুখ লাল হয়ে গিয়েছে, হাতের রোগগুলো ফুলে উঠেছে, জেকের জান যায় যায় অবস্থা। জেকের মুখ নীলচে হয়ে আসছে। এবার রিক আরিফের ছাড়ানোর চেষ্টা করলো। এখন জেককে মারলে বিশাল রকম ঝামেলা হতে পারে। রিক কোনো মতে ছাড়ালো আরিফকে। আরিফের কাছ থেকে ছাড়া পেয়ে জেক আবার গা ঝাড়িয়ে দিয়ে দাঁড়ালো, যেন কিছুই হয়নি তার, কিন্তু একটু আগে বাঁচার জন্য ছটফট করছিল। মায়া ততক্ষণে সেখানে চলে এসেছে। আরিফ যখন জেকের গলা চেপে ধরে তখন মায়া অনেকটা দূরে ছিল, তাই বুঝতে পারেনি। আরিফের সামনে ছিল জেক। মায়া সেখানে আসতে জেক মায়ের দিকে তাকায়, চোখ ছোট ছোট করে। জেক মায়াকে পা থেকে মাথা অবধি একবার দেখে বলে, ইউ আর সো প্রিটি ডার্লিং। মায়া বলে, ফাক ইউ। মায়ার এমন কথায় তার দিকে চোখ বড় বড় করে তাকায় সবাই। জেক বলে, হোয়াট, তুমি কি বললে? মায়া বলে, আমেরিকায় থাকেন, ইংলিশ বুঝেন না? আমি আপনাকে ফাক ইউ বলছি, মানে দূরে যান, একটু সরে দাঁড়ান। মায়ের এমন কথায় আরিফ মনে মনে রিককে ধন্যবাদ দেয়। মায়া ভুল বলেও জেককে সঠিক কথাটাই বলেছে। জেক বলে, আমাদের ভুয়া প্রফেসরের বউ ইংলিশ কম পারবে, এটাই তো স্বাভাবিক। প্রফেসর, আপনার বউটা অনেক সুন্দর, সাবধানে রাখবেন। আজকের রেসের জন্য তৈরি হন। আজকের রেসে আপনি আমাকে হারাতে পারলে আমি স্টাফদের ছেড়ে দেব, আর তুই যদি হারিস তুই ওই পেন ড্রাইভ আমাকে দিয়ে দিবি। রিক আরিফকে মানা করতে থাকে জেকের কথা না মানতে, কিন্তু আরিফ রিকের কথা শুনে না। আমি রাজি। রিক বলে, ওকে বেস্ট, হারার জন্য রেডি হও। বলেই জেক চলে গেল সেখান থেকে, সাথে তার দলবল। রিক বলল, পাগল তুই এসব প্রেস কিভাবে জিতবি, তাও মায়াকে নিয়ে? আরিফ বলল, মায়াকে নিয়ে তুই রাইড করবি। রিক বলল, দিস ইজ গুড আইডিয়া। মায়া আবার বাইকের কথা শুনে তার চোখ কপালে উঠে যায়। সে কিছুতে বাইক উঠবে না। না না না, আমি এই বাইকে উঠবো না। আরিফ বলল, তাহলে তুই এখানে কার সাথে থাকবি? তুই রিকের বাইকে যাবি, ও বাইক ধীরে ধীরে রাইড করবে। মায়া বলে, না না, আমি বাইকে উঠবো না, আমি এখানে এলিজাবেথ আপুর সাথে থাকি, আপু তো অনেক ভালো। রিক মায়ের কথা জবাবে বাঁকা হেসে বলে, তুমি ওকে চিনো? ওর মতো সাইকো মেয়ে আমি দুইটা দেখিনি। এতক্ষণ ওর সাথে থাকার পরও যে তুমি জিন্দা আছো, আলহামদুলিল্লাহ বলো। আবার তুমি ওর সাথে থাকতে চাও, তোমাকে মারতে ওর এক সেকেন্ডও ভাবতে হবে না। মায়া তো মুসিবতে পড়ে যায়। ডাঙ্গায় বাঘ আর নদীতে কুমির, এখন সে কোনটার দিকে যায়? আরিফ বলে, আমি বলছি তো রিক ধীরে ধীরে বাইক রাইড করবে, তুই ওর সাথে যা। নতুন একটি দিনের সূচনা। সেন্টামনির কাচের দেওয়ালে ভেদ করে সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে মায়ের রুমে। সূর্যের কিরণ মায়ের মুখে এসে পড়তে ঘুম ভেঙে যায় মায়ের। চোখ খুলে আবসা আবসা দেখতে পায় সে, আর সামনে দুটি মানব মূর্তি বসে আছে। মায়া ভালো মতো চোখ খুলে দেখে মানব মূর্তি দুটি আরিফ ও রিক। রিক এতে ধীরে রাইড করার পরও রেসের শেষে লাইনে এসে মায়া সেন্সলেস হয়ে যায়। পরে তাকে সেন্টামনিতে নিয়ে আসা হয়। মায়ের ঘুম ভাঙতে দেখে রিক চলে যায় সে ঘর থেকে। মায়া শোয়া থেকে উঠে বসে। আরিফ রুমে একটি সোফায় বসেছিল। মায়া তাকে দেখে অভিমানী গলায় বলে, আপনি কি কালকে আমাকে মারতে চেয়েছিলেন নাকি? আরিফ বলে, মনে হয়। সোজা সাপটা জবাব দেয় আরিফ। এতে মায়ের হতাশা চোখে তাকায়। আরিফ সোফা ছেড়ে উঠে বলে, 20 মিনিটের ভিতর রেডি হয়ে নিচে নামো। মায়া বলে, কেন? আরিফ বলে, আজকে ভার্সিটিতে যাবি তাই। মা ব্লেকেশ মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে, আমি অসুস্থ, আমি আজকে যাব না। আরিফ বলে, হ্যাঁ এর জন্যই বলছি, পড়াশোনা করলে অসুস্থতা ভালো হয়ে যাবে, তাই জলদি উঠে রেডি হ। বলে আরিফ বের হয়ে যায় মায়ের রুম থেকে। মায়া বিরক্তি নিয়ে রেডি হয়ে ভার্সিটির জন্য। মায়া সেন্টামনির বাইরে দাঁড়িয়ে আছে। আরিফ নিজের গাড়ি বের করছে গ্যারেজ থেকে। গাড়ি নিয়ে আরিফ ফিরে আসলো। আরিফ গাড়ির গেট খুলে দিয়ে বলে, উঠ। মায়া গাড়িতে না উঠে বলে, আপনি না আমাকে আজকে মেপল বাগানে নিয়ে যান। আরিফ বলে, তো এখন যাবি বাগানে? মায়া বলে, আমাকে নিয়ে চলুন। আরিফ বলে, এখন না, পরে। মায়া বলে, প্লিজ এখন। আরিফ বলে, নো। মায়া বলে, প্লিজ। আরিফ আর মানা করতে পারলো না। মায়াকে নিয়ে সেন্টামনির পিছনে মেপল বাগানে নিয়ে আসলো। মেপল বাগানে এসে মায়া বেজায় খুশি। পড়ে থাকা মেপল পাতাগুলো হাতে নিয়ে দেখছে। অনেকটা সময় পার হওয়ার পর আরিফ মায়াকে যাওয়ার জন্য তাড়া দেয়, বলে, মায়া চল এখন। মায়া বলে, আর 1 মিনিট। মায়া নিজের ফোন বের করে মেপল বাগানে একটি ছবি তুলে, এরপর উঠে দাঁড়া আরিফের বরাবর। তাদের ঠিক উপরে একটি মেপল পাতা পড়ছিল। মায়া সেটা ধরার আগে আরিফ সেটা ধরে ফেলে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।